Bismillahir Rahmanir Rahim. Welcome everybody to Bar Professional Training course conducted by Badul Academy. আমরা নতুন একটি কোর্স চালু করতে যাচ্ছি। এই কোর্সটির নাম হলো চেক ডিভিশনার মামলার ট্রায়াল এবং এটি আমাদের সিজন 3। এর পূর্বে আমরা 2টি সিজন করেছি। যাই হোক, আজকে আমরা চেক ডিভিশনার মামলার ট্রায়াল সংক্রান্ত যে কোর্স, এটার কোর্স আউটলাইন কি হবে সেটা আমরা আপনাদের সম্মুখে পেশ করছি। আমাদের 40টি টপিক আমরা সিলেক্ট করেছি এবং এই 40টি টপিককে আমরা 10টি ওয়ার্কশপে বিভক্ত করেছি। এই 10টি ওয়ার্কশপের মাধ্যমে আমাদের চেক ডিভিশনার ট্রায়ালের সিজনটি শেষ হবে। তো একে একে এখন আমরা বর্ণনা করছি যে কোন টপিকগুলোর উপর আমাদের আলোচনা চলতে থাকবে। ওয়ার্কশপ 1, এখানে আমরা 3টে টপিক নির্ধারণ করেছি। তার মধ্যে অন্যতম হলো ডকুমেন্ট ও ইনস্ট্রুমেন্টের মধ্যে পার্থক্য কি। আপনারা জানেন যে এ, এই আইনটা হলো দ্য নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট 1881। তো যেহেতু আইনটার নামই হলো নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট, তাই ইনস্ট্রুমেন্ট কি এবং ডকুমেন্টের সঙ্গে তার পার্থক্য কি, কখন একটা ডকুমেন্ট ইনস্ট্রুমেন্টস হতে পারে এবং কি কি কন্ডিশনগুলো আহ, সেটা পূরণ করতে হয়, এবং একটা ডকুমেন্টস ইনস্ট্রুমেন্ট হলে তা কি ধরনের বাধ্যবাধকতা তৈরি করে বা কি ধরনের সত্যের তৈরি করে, সেই জিনিসগুলো আমরা আলোচনা করে দেখিয়ে দেব। কারণ একটা ডকুমেন্টস যদি ইনস্ট্রুমেন্ট হতে না পারে, তাহলে সেটা দিয়ে কখনোই চেকের মামলা করা যাবে না। যার জন্য ইনস্ট্রুমেন্ট কি এটা বোঝা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। দ্বিতীয় যে টপিকটা আমরা নির্ধারণ করছি সেটা হলো যে আহ, কিভাবে ড্র করলে একটা সাদা কাগজও চেক হয়ে উঠবে বা সেটা ইনস্ট্রুমেন্টে পরিণত হবে। অর্থাৎ চেকের যে ইনগ্রিডিয়েন্টস গুলো কি কি, সেগুলো কিভাবে পূরণ করলে একটা সাদা কাগজও চেক হয়ে উঠবে বা সেটা ইনস্ট্রুমেন্টে পরিণত হবে। তো এই টেকনিকটা আমি শিখিয়ে দেবো। এটার ভিত্তিতে মেইনলি আপনারা ভবিষ্যতে জেরা জবানবন্দি করতে পারবেন বা ডিফেন্স নির্ধারণ করতে পারবেন। চেকের মোকদ্দমা আহ, প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আহ, আমাদের এই জিনিসগুলো বোঝা খুবই দরকার। তৃতীয়ত, একটা চেক, যেটাকে আমরা ইনস্ট্রুমেন্ট বলছি বা নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট বলছি, এই চেকটা কিভাবে নেগোশিয়েট করলে বা হস্তান্তর করলে সেটা একটা দায়বদ্ধতা তৈরি করতে পারে, সেটা নিয়ে আমরা আলোচনা করব। কারণ একটা চেক যথাযথভাবে ড্র করার পরেও যদি আইনসম্মতভাবে নেগোশিয়েট করা না হয়, তাহলে সেটার কোনো লিগ্যাল কনসিকুয়েন্স দেখা দেয় না। এই জন্য আমরা তৃতীয় টপিকে এটা নির্ধারণ করেছি। দ্বিতীয় যে ওয়ার্কশপটা আমাদের, সেখানেও আহ, 4টা টপিক নির্ধারণ করেছি আমরা, এটার উপর আলোচনা করব আমরা। তার মধ্যে প্রথম আলোচনাটা হলো যে কিভাবে চেক হস্তান্তর করলে তা শূন্য চেক বা ব্ল্যাঙ্ক চেক হিসেবে বিবেচিত হয়। কারণ ব্ল্যাঙ্ক চেক নিয়ে আমাদের মধ্যে একটা মিথ আছে। আমরা ভাবি যে চেকে শুধুমাত্র একটা স্বাক্ষর থাকলেই সেটা চেক হয়ে যায়। আমি আপনাদের দেখিয়ে দেব যে চেকে শুধুমাত্র একটা স্বাক্ষর থাকলে সেটা যথেষ্ট নয় এবং সেটা কখনই চেক বলে গণ্য হতে পারে না বা এটা নিয়ে কখনোই মামলা করা যাবে না। সে জিনিসগুলো আমি আপনাদের শিখিয়ে বুঝিয়ে দেব। দ্বিতীয় ওয়ার্কশপের দ্বিতীয় বা 5 নাম্বার যে টপিকটা, সেটা হলো যে ব্ল্যাঙ্ক চেকের বিপদ কিভাবে পরিহার করা যায়। এই যারাই ব্ল্যাঙ্ক চেক নিয়ে মামলা করতে আসবে, আপনারা তাকে কিভাবে বিপদে ফেলবেন বা এই ব্ল্যাঙ্ক চেককে কিভাবে আপনারা ট্যাকেল করতে পারবেন, সেই কৌশলগুলো আমি আইনসম্মতভাবে দেখিয়ে দেব। যে ব্ল্যাঙ্ক চেক দিয়ে কেউ যদি মামলা করে, তাহলে সে কি ধরনের বিপদে পড়তে পারে বা আপনি তাকে কি ধরনের আইনি বিপদে ফেলতে পারেন, সে বিষয়গুলো আমরা আলোচনা করব। আমাদের দ্বিতীয় ওয়ার্কশপের তৃতীয় যে টপিকটা, সেটা হলো যে কোন সব কারণ যার জন্য চেক ডিজনার হলে তা শাস্তিযোগ্য হয়। আমরা দেখি যে ব্যাংক থেকে যে চেক ডিজনার স্লিপটি ইস্যু করে তাতে 14-15টা গ্রাউন্ডস থাকে, কিন্তু বাস্তবে আমরা যদি 138 দেখি, সেখানে অতগুলো কারণ বলা নেই। তো এখানে আমরা আলোচনা করব যে ঠিক কোন কোন কারণে একটা চেক যদি বাউন্স হয়, তাহলে সেটা শাস্তিযোগ্য হবে। সবগুলো কারণেই চেক বাউন্স হলে কি, আহ, যেগুলো ডিজনার স্লিপে লেখা থাকে তার সবগুলো কারণে চেক বাউন্স হলে কি চেক ডিজনার অফেন্স হবে বা এটাকে শাস্তিযোগ্য হবে?
এটাই থাকবে আমাদের আলোচনার বিষয়বস্তু এই টপিকে। দ্বিতীয় ওয়ার্কশপের 7 নম্বর যে টপিকটা, সেটা হলো যে আমরা দেখব যে পুরো আইনটা ঘেঁটে আমরা 7টা কারণ বের করছি, যে 7টি কারণের উপস্থিতি থাকলে একটা চেক ডিজনের অপরাধ সংগঠিত হতে পারে। এই 7টি কারণ যদি উপস্থিত না থাকে, তাহলে সেটাকে চেক ডিজনের অফেন্স সংগঠিত হবে না। এজন্য আমাদের খুব ভালো করে বুঝতে হবে যে ঠিক কোন কোন অবস্থার প্রেক্ষিতে চেক ডিজনের অফেন্স সংগঠিত হতে পারে। এরপরে তৃতীয় ওয়ার্কশপে আমরা যে জিনিসটা নির্ধারণ করেছি, সেটা হলো যে আহ, জামানত হিসেবে গৃহীত চেক দিয়ে কি চেকের মামলা করা যাবে কিনা। অর্থাৎ আপনারা জানেন, আর ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানগুলো আহ, জামানত হিসেবে চেক নেয়, অথবা ব্যক্তিগত পর্যায়ে বিভিন্ন ব্যবসায়িক লেনদেনের কারণে জামানত হিসেবে চেক গৃহীত হয়ে থাকে। সে কারণে চেকের মামলাগুলো হয়ে থাকে। তো আমরা এটা দেখিয়ে দেব যে চেক ডিজনার মামলার ক্ষেত্রে জামানত হিসেবে গৃহীত চেক কোনো দায়বদ্ধতা তৈরি করতে পারে কিনা, বা জামানত হিসেবে গৃহীত চেক দিয়ে কোনো মামলা করা যাবে কিনা। তৃতীয় ওয়ার্কশপে আরেকটা জিনিস আমরা নির্ধারণ করছি, সেটা হলো যে কোন কোন ব্যক্তি চেকের মামলা দায়ের করলে তা নিষিদ্ধ হবে। যে কেউ কি চেকের মামলা করতে পারবে, ঠিক কোন কোন ব্যক্তি চেকের মামলা এবং কিভাবে করলে সেটা আইন সিদ্ধ হবে, সেটা আমরা আলোচনা করব। এটা প্রায় ভুল হয়ে থাকে। হুম। তৃতীয় ওয়ার্কশপে আরেকটা জিনিস আমরা নির্ধারণ করছি, সেটা হলো যে কখন চেকের মামলা দায়েরের ক্ষমতাপ্রাপ্ত লাগবে এবং কিভাবে সেটা ক্ষমতাপ্রাপ্ত তৈরি করতে হবে। তাহলে এই যে পাওয়ারটা ডিউলি ডেলিগেট যদি না হয়, অর্থাৎ চেকের মোকদ্দমা দায়েরের ক্ষেত্রে পাওয়ারটা, অর্থাৎ মামলা দায়েরের ক্ষমতা ডিউলি ডেলিগেট করতে হবে। সেটা কে ডেলিগেট করতে পারবে, কিভাবে ডেলিগেট করতে পারবে, কি ধরনের ডকুমেন্টস এর উপরে ড্র হতে হবে, ইত্যাদি বিষয়গুলো আমরা এই টপিকে আলোচনা করব। চতুর্থ ওয়ার্কশপটা আমরা ডিজাইন করেছি বেশ কিছু গুরুত্বপূর্ণ টপিক দিয়ে। তার মধ্যে প্রথমটা হলো যে ডিজনার নোটিশ কিভাবে ডিউ সার্ভিস বলে গণ্য হবে, অর্থাৎ কিভাবে ডিউ সার্ভিস বলে গণ্য হতে পারে। সেটা কিন্তু একটা $1,000,000 কোশ্চেন। আমাদের প্রায় 99% চেক ডিজনের মোকদ্দমাগুলোতে এই নোটিশ ডিউ সার্ভ থাকে না। তো ডিজনার নোটিশটা যদি ডিউলি সার্ভ না হয়, তাহলে এটা কোনো অপরাধ সংগঠিত করতে পারে না। তো এখানে একটা চমৎকার আমরা বিশ্লেষণ দেব যে চেক ডিজনার নোটিশটা কিভাবে ডিউলি সার্ভ হয় এবং এর কতদিনের মধ্যে কিভাবে মামলা করা যায়। এই সংক্রান্ত কোনো কোনো জাজমেন্টে জেনারেল ক্লজেস অ্যাক্ট 1897 সেকশন 27-এর একটা প্রয়োগ আমরা দেখতে পারি কোনো কোনো জাজমেন্টে। তো এইখানে আমি চতুর্থ ওয়ার্কশপের দ্বিতীয় টপিক আমরা নির্ধারণ করেছি, এই যে দ্য জেনারেল ক্লজেস অ্যাক্ট 1897 এর সেকশন 27-এর যে প্রয়োগ কেউ কেউ করে থাকেন, সেই প্রয়োগটা কতটুকু আইন সিদ্ধ এবং এর বিরোধিতা কিভাবে করা যায়, তার আইনি সমর্থন কি আছে, সেটা নিয়ে আমরা আলোচনা করব। চতুর্থ ওয়ার্কশপের আরেকটা টপিক আমরা নির্ধারণ করেছি, চেকের মোকদ্দমায় নালিশের কারণ কিভাবে উদ্ভব হয়। আপনারা জানেন, ক্রিমিনাল মামলাগুলোর মধ্যে চেকের মামলা একমাত্র মামলা যার তামাদির মেয়াদ আছে। অন্য কোনো ক্রিমিনাল মামলা তামাদির মেয়াদ উল্লেখ নেই। এই জন্য নালিশের কারণ কিভাবে উদ্ভব হয়, কোত্থেকে উদ্ভব হয়, এটা জানা আমাদের খুবই জরুরি। যেটা বাংলাদেশের সারা দেশে চেক সংক্রান্ত মামলাগুলোতে এই বিষয়টা উপেক্ষিত থাকে, বা এই বিষয়টা যথাযথভাবে জাজমেন্টে আসে না। এই জন্য আমরা চেক ডিজনের মামলার নালিশের কারণ কিভাবে উদ্ভব হয়, কোন তারিখ থেকে উদ্ভব হয়, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এবং এখানে আরেকটা টপিক আলোচনা করেছে, সেটা হলো মামলা দায়েরের তামাদির মেয়াদ। অর্থাৎ ক্রিমিনাল মামলাগুলোর মধ্যে একমাত্র মামলা যেটা তামাদিতে বাড়িতে হতে পারে, সেটা আমরা দেখিয়ে দেবো যে চেক ডিভিশনের মোকদ্দমা আপনি শুধুমাত্র একটি পয়েন্টে জেরা করে আসামিকে খালাস করতে পারেন। অথবা আপনি যদি প্রসিকিউশন লয়ার হয়ে থাকেন বা এজাহারকারীর লয়ার হয়ে থাকেন, নালিশকারীর লয়ার হয়ে থাকেন, তাহলে এই পয়েন্টে কিভাবে মিট আপ করবেন সেই কৌশলটা আমি শিখিয়ে দেবো। যে পঞ্চম ওয়ার্কশপ আমরা ডিজাইন করেছি, এগুলো 5টা টপিক নির্ধারণ করা হয়েছে। তার মধ্যে আহ, একটা হলো প্রিমেচুর মামলা, বা নির্ধারিত সময়ের পূর্বে চেকের মোকদ্দমা অনেক সময় হয়ে থাকে। তো সেই প্রিমেচুর মোকদ্দমার কনসিকুয়েন্সটা কি হবে, বা আসামি পক্ষ যদি আপনি থাকেন অ্যাজ এ ডিফেন্স কাউন্সিল হিসেবে এটাকে কিভাবে করবেন, মোকাবেলা করে আসামিকে খালাস করবেন। পঞ্চম ওয়ার্কশপের আরেকটা টপিক নির্ধারণ করা হয়েছে, সেটা হলো যে একাধিক ডিজনার চেক দিয়ে
একটি মাত্র মামলা দায়েরের যে আইনি জটিলতা বা সেটা কিভাবে করলে আইনি জটিলতা পরিহার করা যাবে সে বিষয়টা আমরা আলোচনা করব। পঞ্চম ওয়ার্কশপে আমরা চেক ডিভিশনের মোকদ্দমার আহ, নালিশি দরখাস্ত তৈরি করার, মুসাবিত করার বিশেষ কৌশল শেখাবো। আহ, প্রায় 99% চেক ডিভিশনের মোকদ্দমা নালিশি দরখাস্ত ভুল থাকে। সেই ভুলটা কিভাবে পরিহার করা যায়, অথবা আপনি ডিফেন্স কাউন্সিল থাকলে সেই ভুলটাকে কাজে লাগিয়ে আসামিকে কিভাবে খালাস করতে পারেন, কিভাবে জেরা করবেন, এই পয়েন্টসটা বা আর্গুমেন্টস করবেন, এই জিনিসগুলো আমি শিখাই দেবো। পঞ্চম ওয়ার্কশপে আরেকটা জিনিস আমরা রেখেছি যে চেক ডিভিশনের মোকদ্দমা অন্তত 5টা জায়গায় দায়ের করা যায়, সে কোনগুলো, সে কোন কোন জায়গায় দায়ের করলে সেটা সঠিক হবে সে বিষয়ে আমরা আলোচনা করব। এবং চেক ডিভিশনের মোকদ্দমা দায়ের করার ক্ষেত্রে প্রয়োজনীয় যে ডকুমেন্টস, সে ডকুমেন্টস গুলো কি কি, যেগুলো সাবমিট করে বা লিস্ট অফ ডকুমেন্টস হিসেবে ফিরিস্তি হিসেবে দিয়ে আপনি মামলা করতে পারেন, সেটা আমি শেখাই দেবো। ষষ্ঠ ওয়ার্কশপে যে জিনিসটা নির্ধারণ করা হয়েছে সেটা হলো যে আমরা প্রায় দেখি নির্বাহী ম্যাজিস্ট্রেট কোর্টে এই চেক উদ্ধারের একটা মামলা করা হয়ে থাকে। এই মামলা আহ, কতটুকু আইনসম্মত, অথবা আপনি ডিফেন্স কাউন্সিল থাকলে এটাকে কিভাবে মোকাবেলা করবেন, এই বিষয়গুলো আমি শিখিয়ে দেবো আপনাদের। ষষ্ঠ ওয়ার্কশপে দ্বিতীয় যে টপিকটা আমরা নির্ধারণ করেছি, প্রায় আমরা দেখি চাকরি দেওয়ার নাম করে টাকা নিয়ে জামানত হিসেবে চেক দেওয়া হয়। তো যদি এই ধরনের ঘটনা যদি নালিশি দরখাস্ত উল্লেখ থাকে যে চাকরি দেওয়ার নাম করে আসামি টাকা নিয়ে জামানত হিসেবে চেক দিয়েছে, এই মোকদ্দমাটা আসামি হিসেবে আপনি কিভাবে ট্যাকেল করবেন, আসামিকে খালাস করবেন, সেই বিষয়টা আমরা আলোচনা করব। ষষ্ঠ ওয়ার্কশপে আমরা আরেকটা জিনিস যেটা রেখেছি, প্রায় এটা ঝামেলা হয় যে মামলা চলাকালীন নালিশকারীর মৃত্যু হয় অথবা আসামির মৃত্যু হয়, তো এর কনসিকুয়েন্সটা কি বা এটা কিভাবে আপনি ট্যাকেল করবেন, সে বিশেষ আইনি আম, পদক্ষেপগুলো আমি শিখিয়ে দেবো আপনাদের। ষষ্ঠ ওয়ার্কশপে আরেকটা জিনিস রাখা হয়েছে, যেহেতু নালিশি দরখাস্তে প্রায় 99% নালিশি দরখাস্তের মুসব্বিদের ক্ষেত্রে ভুল থাকে, সেই ভুলগুলো কাজে লাগিয়ে আপনি কিভাবে অব্যাহতি দরখাস্ত তৈরি করবেন সেই জিনিসটা আপনাকে আমি শিখিয়ে দেব। সপ্তম ওয়ার্কশপ আমরা যে ডিজাইন করেছি এখানে উম, চারটা উম, 5টা টপিকের মতো আমরা এখানে রেখেছি। সেটা হলো যে চেক সংক্রান্ত অপরাধের ক্ষেত্রে বিচারকের অনুমান, অর্থাৎ যখনই চেক ডিভিশনের মোকদ্দমা হবে, বিচারের মামলাটা আসবে, এখানে কিছু অনুমান নেওয়ার বিষয় থাকে। সেটা কি মে প্রিজুম হবে, শ্যাল প্রিজুম হবে, বা কনক্লুসিভ প্রুফ, বা সেটা আহ, আসামির পক্ষে যাবে না আসামির বিপক্ষে যাবে না নালিশকারী পাবে, এই কৌশলগুলো আমি শেখাই দেবো। ওকে। আর চেকের মামলার বিচার পদ্ধতি কি হবে সে ধরনের একটা আমরা সিম্পল আলোচনা করব। সপ্তম ওয়ার্কশপে আমাদের আরেকটা জিনিস আমরা রেখেছি, সেটা হলো চেকের মামলার অপরাধের প্রমাণের ভার কার উপর, এটা কি নালিশকারীর উপর নাকি আসামির উপর, অর্থাৎ বার্ডেন অফ প্রুফটা কার উপর পড়বে বা কতটুকু পড়বে, কিভাবে সেটি ট্যাকেল করবে বা প্রয়োগ করবে, সেই জিনিসটা আমি শিখাই দেবো। সপ্তম ওয়ার্কশপে আরেকটা জিনিস রাখা হয়েছে যে কখনো কখনো মূল চেকটা হারিয়ে যায়, অরিজিনাল চেকটা হারিয়ে যায়, তখন এই হারিয়ে যাওয়ার চেকের ফটোকপি দিয়ে কিভাবে আপনি মামলা প্রমাণ করবেন সেই কৌশলটা আমি শেখাই দেবো আপনাদের। অষ্টম যে ওয়ার্কশপটা আমরা রেখেছি, সেটা হলো যে আসামের ডিফেন্স কি হবে, ব্যক্তি কর্তৃক দায়েরকৃত চেকের মোকদ্দমায় অথবা আর্থিক প্রতিষ্ঠানকৃত দায়েরকৃত চেকের মোকদ্দমায় আসামি কি ধরনের ডিফেন্স নিতে পারবে। কারণ আপনারা জানেন ডিফেন্সের ভিত্তিতে জেরা জবানবন্দির লাইন লেন্থ ঠিক করতে হয় এবং তার ভিত্তিতে আর্গুমেন্টস করতে হয়, পুরো মোকদ্দমাটা ফেস করতে হয়। এই জন্য ডিফেন্স নির্ধারণ করা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। যদিও আমাদের দেশের অধিকাংশ আইনজীবী ডিফেন্স বলতে শুধু এতটুকু বোঝায় যে মামলাটা খারিজ, মামলাটা মিথ্যা মামলা দায়ের হয়েছে, আসামিকে মিথ্যাভাবে জড়ানো হয়েছে, এতটুকুই। কিন্তু এখানে অনেকগুলো ডিফেন্স নেওয়ার সুযোগ আছে। আইনিভাবে আমি দেখিয়ে দেবো যে আপনি অ্যাজ এ ডিফেন্স কাউন্সিল হিসেবে কি ধরনের ডিফেন্স নিতে পারেন, কতগুলো ডিফেন্স নিতে পারেন, এবং তার ভিত্তিতে কিভাবে আপনি জেরার লাইন লেন্থ ঠিক করতে পারবেন বা PW1 কে জেরা করতে পারেন। অষ্টম মরশুমে আমরা আরেকটা জিনিস রেখেছি, সেটা হলো যে আপনার ব্যাংক ম্যানেজার, আর্থিক প্রতিষ্ঠান থেকে যিনি আসেন, আহ, তাকে কিভাবে যারা জবানবন্দি করবেন। এবং খুব চমৎকার একটা বিষয় এবার রাখা হয়েছে আমাদের এই ওয়ার্কশপে, সেটা হলো হ্যান্ডরাইটিং সংক্রান্ত যারা কিভাবে করবেন, অর্থাৎ এই তর্কিত চেকটাকে কিভাবে জালিয়াতি পূর্ণ বলে আপনি প্রমাণ করবেন সেই কৌশলগুলো আমি এবার শিখিয়ে দেবো। দিস ইজ আ ইউনিক
টপিক ফর দিস সিজন। এটা এর আগে কখনো করা হয়নি, এটা এবার আমি শিখিয়ে দেব। আপনারা জানেন চেক ডিভিশনের মোকদ্দমার তো বেশিরভাগ ক্ষেত্রে আপোষ হয়ে যায়। তো এই আপোষটা কিভাবে করা যায়, সেই আপোষটার পদ্ধতিগুলো কি বা এটা আইনসম্মত কিনা ইত্যাদি বিষয়গুলো আমরা আলোচনা করব। এবং আহ, আমরা উম, নবম ওয়ার্কশপে আরেকটা জিনিস আমরা রেখেছি, সেটা হলো যে চেক ডিভিশনার অপরাধের ঘটনাগত আইনগত দিক কি কি। অর্থাৎ ধান থেকে চাল আলাদা করার যে পদ্ধতি, অর্থাৎ ঠিক অপরাধের ক্ষেত্রে প্রত্যেকটা ক্রিমিনাল অফেন্সের ক্ষেত্রে দুইটা দিক থেকে, একটা হলো মানে ফ্যাকচুয়াল অ্যাসপেক্টস এবং একটা হলো লিগাল অ্যাসপেক্টস। তো আপনি একজন সাকসেসফুল ক্রিমিনাল ল প্র্যাকটিশনার হিসেবে যদি এই ধান থেকে চাল পৃথক করার মতো অপরাধের ঘটনাগত এবং আইনগত দিক পৃথক করতে না জানেন, তাহলে কখনো আপনার প্র্যাকটিসে হাই ডেফিনেশন আসবে না, অর্থাৎ আপনি কখনো দক্ষ আইনজীবী হিসেবে গড়ে উঠবেন না। তো এই জিনিসগুলো স্পেশালি এখানে আমরা আলোচনা করব যে চেক ডিভিশনাল অফেন্সের ঘটনাগত এবং আইনগত দিকগুলো কি কি। নবম ওয়ার্কশপে আরেকটা জিনিস যেটা আমরা আলোচনা করবো সেটা হলো যে আপিল যখন আপনি দায়ের করবেন, যদি কোনো কারণে নালিশকারী হেরে যান, তাহলে আপিলের গ্রাউন্ডস গুলো কি হবে, অথবা যদি আসামি যদি দণ্ডিত হয়, তাহলে সেই দণ্ডের বিরুদ্ধে কিভাবে আপিল করবেন, আপিল করলে তার গ্রাউন্ডস গুলো কিভাবে সেট আউট করতে হবে, উভয় ক্ষেত্রে আপিলের গ্রাউন্ডস গুলো কিভাবে সেট আউট করতে হবে, সে বা কতদিনের মধ্যে আপিল দায়ের করতে হবে, আপিল দায়েরের শর্তগুলো কি কি, এই যে আপিল কিভাবে অ্যাডমিশন করবেন, কিভাবে শুনানি করবেন, এই বিষয়গুলো আমরা নবম ওয়ার্কশপে আলোচনা করব। আমাদের সর্বশেষ যে ওয়ার্কশপ, দশম ওয়ার্কশপ, সেখানে আমরা চারটে টপিক রেখেছি। সেই চারটে টপিকের মধ্যে একটাতে আমরা দেখাই দেবো আপনাকে চেক ডিভিশনার নিয়ে 406 420-এর মামলা হয়। এই 406 420-এর মামলা আদৌ করা যাবে কিনা, বা করা গেলে কিভাবে করা যাবে, বা আপনি যদি ডিফেন্স কাউন্সিল থাকেন, আসামি পক্ষে লয়ার হন, তাহলে এটাকে কিভাবে ফেস করবেন, ট্রায়াল ট্যাকেল করবেন, বা এক্ষেত্রে আপনার ডিফেন্স কি হবে, এই বিষয়গুলো আমরা আলোচনা করব বা আপনাদের শিখিয়ে দেবো। দশম ওয়ার্কশপে আমরা আরেকটা জিনিস করবো, সেটা হলো যে চেক সংক্রান্ত জালিয়াতির মামলা, অর্থাৎ চেক সংক্রান্ত জালিয়াতি মামলা করার সুযোগ আছে, তার রেফারেন্স প্রিসিডেন্টস গুলো কি হবে, বা কিভাবে নালিশি দরখাস্ত আপনি মোসাবিদা করবেন, বা পুরো মামলাটা কিভাবে আপনি সাজাবেন, ইত্যাদি বিষয়গুলো আমরা আলোচনা করব। দশম ওয়ার্কশপে আমরা আরেকটা জিনিস রেখেছি, সেটা হলো চেক ডিভিশনার সংক্রান্ত সিভিল সুট আপনি কিভাবে দায়ের করবেন। বা কখনো কখনো আমরা দেখি যে চেকের উম, উম, আর্থিক প্রতিষ্ঠানগুলো আহ, অর্থঋণ আদালতে মামলা করে দিয়েছে, আবার আহ, জামানত হিসেবে গৃহীত চেক দিয়ে একটা চেক ডিভিশনের মোকদ্দমা করে দিয়েছে। তো এই দুটো মোকদ্দমা পাশাপাশি চলে কিনা, বা এখানে আপনি কিভাবে ট্যাকেল করবেন, এই জিনিসগুলো শেখানো হবে। এবং চতুর্থ যে যে টপিকটা বা সর্বশেষ যে টপিকটা, সেটা হলো কোম্পানির বিরুদ্ধে চেক ডিভিশনের মোকদ্দমা। কোম্পানি যদি থেকে ইস্যুকৃত কোনো চেক যদি বাউন্স হয়, ডিজনার হয়, তাহলে সেক্ষেত্রে কোম্পানির কাকে কাকে লায়াবল করে আপনি মামলা করবেন, বা কোম্পানির বিরুদ্ধে ইটসেলফ কিভাবে তাকে মামলা করবেন, ইত্যাদি বিষয়গুলো আমরা শিখিয়ে দেব। তো এই হলো আমাদের সিজন 3 চেক ডিভিশনাল ট্রায়ালের কোর্স আউটলাইন। এই কোর্স আউটলাইন সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত আমি আহ্বান করছি। আরো কি কি নতুন টপিক আমরা এখানে যোগ করতে পারি বা আপনাদের সঙ্গে আলোচনা করতে পারি, সেই বিষয়গুলো আপনারা মতামত দেবেন বা আপনারা কমেন্টসে লিখে জানাবেন, যেন আমরা এই বিষয়গুলো যুক্ত করতে পারি। তো থ্যাংক ইউ ফর অল। দেখা হবে 16 তারিখ থেকে আমাদের এই কোর্সটা চালু চালু হচ্ছে। আপনারা যারা এই কোর্সে অংশগ্রহণ করতে চান, তারা 01715 049 568, আমি আবারও বলছি 01715 049 568, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি আমাকে নক করতে পারেন। আমরা এর জন্য একটা নতুন হোয়াটসঅ্যাপ গ্রুপ করব, সেখানে আপনারা অন্তর্ভুক্ত হলে এই মিটিং লিংক এবং নোটিশ পাবেন। এবং আমাদের ক্লাসগুলো প্রতি শুক্র এবং শনিবার রাতের বেলা অনুষ্ঠিত হবে। আরো কিছু বিস্তারিত তথ্যের জন্য আপনারা এই আমি যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিলাম, আমি আবারও বলছি 01715 049 568, এই নম্বরে হোয়াটসঅ্যাপ মেসেজ করে বিস্তারিত জানতে পারেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।